কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আমরা কিন্তু পুরো দমে পড়াশোনা শুরু করে দিয়েছি, তাই না? আজকের আমাদের পড়াশোনার বিষয় ক্লাস 8-এর ইতিহাস। তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকা যে দুটি অধ্যায়, তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, এই অধ্যায়টি থেকে আমি 5টি ব্যাখ্যামূলক ভিডিও তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। সেখানে তোমাদের এই অধ্যায়টি থেকে একটি বড় অংশ বিস্তারিত ব্যাখ্যা করে বোঝানো হয়েছে। আশা করি সেই ভিডিওগুলো তোমরা দেখেছো। এছাড়াও এই অধ্যায়টি থেকে আসতে পারে এমন ছোট প্রশ্নের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এখনও সেই ভিডিও দুটি দেখে না থাকলে অবশ্যই গিয়ে সেগুলো দেখে নিও। সেগুলো কিন্তু সামনের পরীক্ষার জন্য তোমাদের খুবই কাজে আসবে। আজকে এই অধ্যায় থেকে আসতে পারে এমন কিছু বড় প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। বড় প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নগুলির মান 3 নম্বরের। আজকে এই ভিডিওটির পার্ট 1। আজকের ভিডিওতে তোমরা মোট 5টি বড় প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে। এছাড়াও পরের দিনের ভিডিওতে তোমরা আরও 5টি বড় প্রশ্ন ও তাদের উত্তর পাবে। এই 10টি বড় প্রশ্ন ও উত্তর তোমরা খুব ভালোভাবে মন দিয়ে বাড়িতে তৈরি করো। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। 1 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পিছনে মুঘল সম্রাটের অযোগ্যতাই কেবল দায়ী ছিল বলে মনে করো? উত্তর, অনেক ক্ষেত্রেই মুঘল সাম্রাজ্যের অবনতিকে বিভিন্ন মুঘল সম্রাটের ব্যক্তিগত দক্ষতা ব্যর্থতা দিয়ে ব্যাখ্যার চেষ্টা করা হয়। যদিও একটি সাম্রাজ্য তথা শাসন ব্যবস্থা শুধুমাত্র ব্যক্তি সম্রাটের দক্ষতা যোগ্যতার ওপর নির্ভর করে না। এক্ষেত্রে মুঘল সাম্রাজ্যের অবনতির জন্য আরও বেশ কিছু কারণকে দায়ী করা যায়। এই কারণগুলির মধ্যে অন্যতম কয়েকটি ছিল জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থার সংকট, সাম্রাজ্যের আয় ব্যয়ের গরমিল, কৃষক বিদ্রোহ, আঞ্চলিক শক্তির উত্থান প্রভৃতি। তাই সব মিলিয়ে বলা যায়, অরঙ্গজেবের শাসনকাল থেকে মুঘল সম্রাটের উত্তরাধিকারীদের দুর্বলতা ও অযোগ্যতার পাশাপাশি এই সমস্ত কারণগুলিও মুঘল সাম্রাজ্যের অবনতি ঘটাতে সাহায্য করেছিল। 2 নম্বর প্রশ্ন, মুর্শিদ কুলি খানের নেতৃত্বে কিভাবে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে? উত্তর, 1770 খ্রিস্টাব্দে অরঙ্গজেবের প্রশাসনিক প্রতিনিধি হিসেবে মুর্শিদ কুলি খান বাংলায় আসেন। প্রথম পয়েন্ট, বাংলার দেওয়ান। সম্রাট অরঙ্গজেব 1700 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার দেওয়ান পদে নিযুক্ত করেন। 2 নম্বর পয়েন্ট, বাংলার নাজিম। 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফারুক শিয়ার মুর্শিদ কুলির দেওয়ান পদ পাকাপাকি করে দেন ও তাঁকে বাংলার নাজিম পদ দেন। শেষ পয়েন্ট, বাংলার উত্থান। দেওয়ান ও নাজিম যৌথ দায়িত্ব পাওয়ার জন্য সুবা বাংলায় মুর্শিদ কুলির ক্ষমতা চূড়ান্ত হয়ে ওঠে। ফলে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে। 3 নম্বর প্রশ্ন, কে, কবে, কিভাবে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর, মুঘল আমলের শেষের দিকে আঞ্চলিক শক্তি হিসেবে হায়দ্রাবাদের উত্থান ঘটে। প্রথম পয়েন্ট, প্রতিষ্ঠা। অরঙ্গজেবের মৃত্যুর পর মুঘলদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে। এই সুযোগে মীর কামার উদ্দিন সিদ্দিকী 1724 খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন। পরের পয়েন্ট, পদ্ধতি। কামার উদ্দিন আনুষ্ঠানিকভাবে মুঘল কর্তৃত্বকে স্বীকার করে চলতেন। তিনি প্রশাসনেও মুঘল কাঠামো বজায় রেখেছিলেন। তবে প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি স্বাধীনভাবে করতেন। ফলে হায়দ্রাবাদে স্বাধীন আঞ্চলিক শাসন প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর প্রশ্ন, ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? উত্তর, বাংলা তথা ভারতের ইতিহাসে মুঘল সম্রাট ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব ছিল অপরিসীম। ফারুক শিয়ার প্রদত্ত ফরমানের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্তক লাভ বাংলার বাণিজ্য ক্ষেত্রে
কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। যেমন প্রথম পয়েন্ট, ইংরেজ ও নবাবের সম্পর্কের অবনতি। ফারুকশিয়ারের ফরমানকে কাজে লাগিয়ে কোম্পানির কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত বাণিজ্যে দস্তক প্রথার অপব্যবহার শুরু করে। ফলে নবাব মুর্শিদ কুলি খান ও তাঁর পরবর্তী বাংলার নবাবদের সঙ্গে ইংরেজদের সম্পর্কের অবনতি ঘটে। দ্বিতীয় পয়েন্ট, বাণিজ্যিক অধিকারে আইনগত স্বীকৃতি। ফারুকশিয়ারের ফরমান লাভের পরে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য আইনগত স্বীকৃতি লাভ করে। শেষ পয়েন্ট, কোম্পানির সুবিধা লাভ। দস্তকের সুযোগ নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বাণিজ্যিক প্রতিযোগিতায় অন্যান্য ইউরোপীয় ও ভারতীয় বণিক কোম্পানিগুলির তুলনায় অনেক বেশি সুবিধা পায় এবং ক্ষমতা ও মর্যাদা ভোগ করে। 5 নম্বর প্রশ্ন, টিকা লেখো, আলীনগরের সন্ধি। উত্তর, 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজ উদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। আলীনগরের সন্ধির শর্তানুযায়ী ঠিক হয় যে 1 নম্বর, কলকাতায় ইংরেজ কোম্পানির দুর্গ নির্মাণে নবাব বাধা দেবেন না। 2 নম্বর, কোম্পানির বিনা শুল্কে বাণিজ্যের অধিকার নবাব মেনে নেবেন। 3 নম্বর, কলকাতা আক্রমণের ফলে কোম্পানির যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল নবাব তার ক্ষতিপূরণ দেবেন। এবং 4 নম্বর, কোম্পানি কলকাতায় নিজের টাঁকশাল গঠন অর্থাৎ নিজস্ব মুদ্রা প্রবর্তনের অধিকার পাবে। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এগুলো কিন্তু সামনের পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি বাড়িতে তৈরি করো। আজকে এই পর্যন্তই। তবে শেষ করার আগে তোমাদেরকে প্রতিবারের মতো একটি কথা আমি বলবো, যদি তোমাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো।